আসসালামু আলাইকুম। জুবায়ের একাডেমির পক্ষ থেকে আমি জুবায়ের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হলাম। অনেক দিন বললে ভুল হবে, অনেক মাস পরে বলতে পারেন আপনাদের সামনে চলে আসলাম। আসলে একটু বিজি থাকার কারণে খুব একটা সময় করে উঠতে পারছি না, যে কারণে নতুন টিউটোরিয়াল দিতে পারছি না। আর আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে আমি আসলে সময় করে উঠতে পারছি না আর কি, এটা হলো মূল বিষয়। তো যাই হোক, আজকে এটা কোনো টিউটোরিয়াল না, এটা আমাদের গ্রুপে একজন ছোট ভাই বলেন বা সদস্য বলেন, যিনি খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছে। তো ভাবলাম সেই প্রশ্নের উত্তরগুলো সবার সামনে দিই, যাতে করে অনেকের উপকারে আসে। তো আশা করছি ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, অনেক প্রশ্নের বা অনেক ধরনের প্রবলেমগুলোর সমাধান হয়তো এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন তাহলে প্রথমে আমি সেই সদস্যটার নাম বলি এবং তার প্রশ্নের উত্তর প্রশ্নগুলো একটু পড়ি এবং একে একে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। তো আমাকে যিনি প্রশ্ন করেছেন তার নাম হচ্ছে তারেক আবরার। তো ওনার প্রোফাইল দেখে মনে হচ্ছে উনি বয়সে যথেষ্ট ছোট হবেন। তো বয়সে ছোট হলে হবে কি, উনি কিন্তু খুব সুন্দর কিছু প্রশ্ন করেছেন, যেটা অনেকেই গ্রুপে করেন না। তো সাহস করে এই প্রশ্নটা করেছেন কিংবা আগ্রহ নিয়ে এই প্রশ্নটা করেছে, সেই জন্য তারেক আবরারকে জুবায়ের একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। তো যাই হোক, উনি যে পোস্টটা এখানে করেছেন সেটা আমি হুবহু পড়ার চেষ্টা করছি। তো উনি লিখেছেন, আসসালামু আলাইকুম, জুবায়ের একাডেমি থেকে এসইও কোর্স শেষ করেছি। সম্ভবত উনি আমাদের ফ্রি যে কোর্স বা আমাদের যে ইয়েটা আছে, প্লে লিস্টটা আছে, সম্ভবত উনি শেষ করে ফেলেছেন। উনি আমাদের প্রো কিংবা কোনো প্রিমিয়াম ব্যাচের সদস্য নয়। তো শেষ করেছেন মানে আমার ওখানে প্রায় 60-র মতো আছে, টিউটোরিয়াল আছে। সম্ভবত উনি 60+ টিউটোরিয়ালগুলো দেখে ফেলেছেন আর কি। আমার একটি ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট আছে, কয়েকদিন আগেই ডোমেন রেজিস্ট্রেশন করা নতুন সাইট খোলার পর জুবায়ের একাডেমির কোর্সটি করে ফেললাম। কিছু বিষয়ে আমার প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন, অভিজ্ঞরা অনুগ্রহ করে উত্তর দিবেন। তো এই হচ্ছে ওনার সূচনাটা। তারপর আবারও তাকে থ্যাঙ্কস বলছি তার প্রশ্নগুলো করার জন্য। তো একে একে আমরা প্রশ্নগুলো পড়ি এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। তো 1 নম্বর প্রশ্ন উনি যে করেছেন সেটা হলো, টেকনিক্যাল এসইওর জন্য সাইট স্পিড বাড়ানোর কথা বলা হয়েছে। আমার সাইট জিটি ম্যাট্রিক্সে অ্যাভারেজ বি কিংবা সি ক্যাটাগরিতে থাকে, এটি কি আপাতত যথেষ্ট কিনা? তো এটা উনি জানতে চাচ্ছেন। তো এখানে একটা বিষয় হলো যে জিটি ম্যাট্রিক্সে বি কিংবা সি ক্যাটাগরিতে থাকা আপাতত যথেষ্ট কিনা। তো এখানে মূল বিষয়টা হলো কি, যে একটা নতুন সাইট উনি বলেছেন যে নতুন সাইট হয়তোবা তার স্কোরটা আরও ভালো হওয়া দরকার ছিল। তো হয়তোবা উনি ঠিকভাবে অপটিমাইজ করতে পারেননি। তো আরও ভালো করে অপটিমাইজ করলে, যে আমাদের যে ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালগুলো দেওয়া আছে, যে একটা প্লেলিস্ট করা আছে, সম্ভবত 12-13টা এরকম হবে, টিউটোরিয়াল হবে। ওখানে আমরা দেখিয়েছি একটা সাইট কিভাবে অপটিমাইজ করে খুব সুন্দরভাবে। তো এখানে ওই টিউটোরিয়ালগুলো দেখে যদি আপনি আপনার সাইটগুলো অপটিমাইজ করেন, তাহলে আপনার স্কোরটা আরও ভালো আসবে। আর যেহেতু নতুন সাইট এবং তেমন কোনো কন্টেন্ট নাই আমি যতদূর মনে করছি, তো সেক্ষেত্রে স্কোরটা আরও অনেক ভালো থাকার কথা। তো ওইটা ফলো করেন। আর সবাইকে সবসময় বলবো যে আপনারা একটু ভালো মানের হোস্টিংগুলো একটু ব্যবহার করার চেষ্টা করেন, যাতে করে এই স্কোর বা সাইট একটু ফাস্ট থাকে আর কি। তো এটাই হলো তার প্রশ্নের উত্তর হলো, আপনি একটু দেখে একটু সাইটটা অপটিমাইজ করেন, আপনার স্কোরটা আরও ভালো চলে আসবে। 2 নম্বর প্রশ্ন উনি করেছেন, এএমপি লাগিয়ে স্পিড কিছু বাড়ানোর কথা বলা হয়েছিল, কিন্তু এএমপি লাগালে বেশ কিছু সমস্যা হয় শুনেছি, যেমন অ্যাডসেন্স অ্যাড নাকি সঠিকভাবে শো হয় না, অ্যানালাইটিক্সের সঠিক ডাটা পাওয়া যায় না ইত্যাদি। যা জানলাম এগুলো কি ঠিক? তাছাড়া আমি এএমপি লাগানোর পর মোবাইলে আমার সাইটের প্রাইমারি মেনু কাজ করছিল না, তাই পরে এএমপি ডিঅ্যাক্টিভ করে দিয়েছি। এএমপি নিয়ে এর আগে অনেক কথা বলেছি। তো একটা বিষয় কি, আমরা গুগলের যতই আপডেট দেখি, অর্থাৎ স্পিড সংক্রান্ত যত আপডেটগুলো আসে বা বিভিন্ন অথরিটি সাইটগুলোতে যে ব্লগগুলো পাবলিশড হয়, সেখানে দেখা যায় সবাই কিন্তু এএমপি নিয়ে কথা বলছে, কেউ ডিরেক্টলি বলছে, কেউ ইনডিরেক্টলি বলছে। যেটাই হোক, যেভাবেই বলুক না কেন, এএমপি ডে বাই ডে কিন্তু অনেকেই ইউজ করছে। অনেক অথরিটি সাইট ইতিমধ্যে এএমপিতে কনভার্ট করে ফেলেছে সাইটটাকে, কারণ আমরা দেখছি যে এখানে
স্পিডের অনেক তারতম্য রয়েছে, যে কারণে অনেকে এএমপিটা সেট আপ করছে। তো এখানে কিছু সীমাবদ্ধতা আছে এএমপি সেট আপের ক্ষেত্রে, কারণ এখানে অনেক পেইড ইস্যু জড়িত, বিশেষ করে পেইড প্লাগিনসগুলো ইউজ করতে হয় যাতে মানে একটা এএমপি সঠিকভাবে সেট আপ করার জন্য। তো এই জন্য সবার কাছে পরামর্শ থাকবে হচ্ছে যে এএমপি সেট আপ করার আগে অবশ্যই এএমপি সম্পর্কে একটা ভালো নলেজ নিয়ে দেন আপনাকে এএমপিটা সেট আপ করতে হবে। তো বিশেষ করে কিভাবে এএমপিটা কাজ করে, কিভাবে অপারেট করতে হয়, কিভাবে অ্যানালিটিক্সের ডাটা পেতে হয়, কিভাবে আপনার অ্যাডসেন্সগুলোর অ্যাড প্লেস করতে হয়, এই সকল বিষয়গুলো আপনাকে সঠিকভাবে আগে নলেজ গ্যাদার করতে হবে। একটা টেকনিক্যাল নলেজ গ্যাদার করার পরে আপনি এএমপিটা সেট আপ করবে। তো হুট করে যদি এএমপি সেট আপ করেন, আবার কিছুদিন পরে যদি এএমপিটাকে ডিঅ্যাক্টিভ করে দেন, সেক্ষেত্রে সাইটের বেশ কিছু প্রবলেম হতে পারে, 404 ইরোর হতে পারে। তো এই প্রবলেমগুলো এড়ানোর জন্য আগে আমরা এএমপি সম্পর্কে একটা ভালো ধারণা নেব, দেন আমরা এএমপি সেট আপ করবো আর কি। এটা হচ্ছে মূল বিষয়। এরপরে উনি 3 নম্বর যে প্রশ্নটা করেছে, রিচ স্নিপেট এবং র্যাঙ্ক ম্যাথ প্লাগইন একসাথে থাকায় শো করছিল যে দুটি এসইও টুলস থাকায় নাকি এসইও পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হতে পারে, আসলেই কি ক্ষতিগ্রস্ত হয়? তো এটা কথা হলো আসলেই সেটা ক্ষতিগ্রস্ত হয়, কারণ হচ্ছে যখন দুইটা প্লাগইনস থাকবে, এসইও রিলেটেড দুইটা প্লাগইনস থাকবে, তখন দুইটা প্লাগইনসের মধ্যে কিছুটা কনফ্লিক্ট সৃষ্টি হয়। তো ডাটা ক্রোলিংয়ের ক্ষেত্রে বা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে, বিশেষ করে মেটা ট্যাগ বা যে ট্যাগগুলো আমরা ইউজ করবো সেই ট্যাগগুলো প্রদর্শন করার জন্য এক একটা প্লাগইনস এক একভাবে কাজ করে। তো সেজন্য দুটো প্লাগইনস না থাকাই ভালো। তো ব্যক্তিগতভাবে আমি র্যাঙ্ক ম্যাথ কিংবা অন্য কোনো প্লাগইনস ইউজ করি না এসইওর ক্ষেত্রে। আমার সবচেয়ে পছন্দ, আমি সারা জীবন যেটা ব্যবহার করে আসছি সেটা হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইনস। এটা আমার কাছে ভালো লাগে এবং ওই একটা প্লাগইনস থেকেই আমি এই পর্যন্ত এসছি এবং এটা আমার পছন্দের। তো তা আপনাদের জন্য পরামর্শ থাকবে হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইনসটা ইউজ করতে পারেন। আর আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে একটা প্লাগইনস এটা রাখাই বেটার। 4 নম্বর প্রশ্ন করেছেন, আমার সাইটে আমি বাংলা এবং ইংরেজি কন্টেন্ট একসাথে দিতে চাই, অর্থাৎ স্বাভাবিকভাবে পোস্টগুলো ক্যাটাগরির আন্ডারে ইংরেজিতে পোস্ট হবে, আবার আলাদা একটা ক্যাটাগরি আছে বাংলা প্রবন্ধ নামে, সেখানে বাংলা অনুবাদ ভার্সনটা পোস্ট হবে। এই পদ্ধতিতে সুবিধা এবং অসুবিধা আছে কি? আমার এক বন্ধু বলেছিল অ্যাডসেন্স পাওয়ার আগে এমনটা করলে গুগল প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বুঝতে ঝামেলা করে, তবে অ্যাডসেন্সের পর নাকি করাই যায়। এই ব্যাপারে একটু বলবেন। তো আমি যতদূর বুঝতে পারছি যে আপনি টার্গেট করেছেন বাংলা কন্টেন্টকে, যেহেতু বাংলা প্রবন্ধ এই কথাটা বলছেন, তো এখানে এই কথাটা ঠিক আছে যে গুগল প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বুঝতে ঝামেলা হয় বা একটু অসুবিধা হয়, যে কারণে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের আগ পর্যন্ত আপনি চাইলে বলতে আপনার উচিত হবে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে রাখার জন্য। আর অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনারা এরকম একাধিক ল্যাঙ্গুয়েজে করতে পারেন। তো এখন বিষয় হচ্ছে যে একাধিক ল্যাঙ্গুয়েজে করতে পারেন, চাইলে তো অনেক কিছুই করা যায়, তবে আমাদের পরামর্শ হচ্ছে যে একাধিক ল্যাঙ্গুয়েজে একটা সাইট না করাটাই বেটার। এতে সাইটের র্যাঙ্কিংয়ে বেশ কিছু প্রবলেম হয়, গুগল বুঝতে পারে না আসলে আপনার এই টার্গেটেড কান্ট্রি কোনটা, বা আপনার সেই আর্টিকেলটা কাকে টার্গেট করা, কোন কান্ট্রিকে টার্গেট করা, কোন অডিয়েন্সকে টার্গেট করে, এগুলো বুঝতে বেশ প্রবলেম হয়, যে কারণে একটা আর্টিকেল র্যাঙ্ক হতে আপনার বেশ জটিলতা সৃষ্টি হয়। তবে এখন একটা বিষয় হলো, আমার যতদূর মনে হচ্ছে যেহেতু বাংলা প্রবন্ধ নিয়ে আপনারা কাজ করছেন, এখানে একটা সাইট মানে হতে যাচ্ছে যে একটা বাংলা সাইট হবে। তো বাংলা সাইট সাধারণত গুগলের উপর যদি টার্গেট করেন সেটা একটু ডিফিকাল্ট হবে। সাধারণত দেখা যায় যে বাংলা সাইটগুলো আমাদের সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুককে টার্গেট করে বাংলা সাইটগুলো গড়ে ওঠে, এবং টুডে টুমোরো যখন ভালো এঙ্গেজমেন্ট হয় তখন দেখা যায় এটা গুগলেও র্যাঙ্ক করে এবং সেখান থেকেও ভিজিটার পাওয়া যায়। তা বিষয় হচ্ছে এটাই যে আপনাকে অবশ্যই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, করাটা বেটার অ্যাডসেন্স অ্যাপ্রুভালের পর, এবং সোশ্যাল মিডিয়াকে যদি ফোকাস দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা দুইটা ল্যাঙ্গুয়েজ বা একাধিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। তবে গুগলকে টার্গেট করলে আপনাকে অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজে একটা সাইট করা জরুরি। এরপরে 5 নম্বর প্রশ্ন উনি যেটা করেছেন, আমাদের ব্লগে আমরা আসলে সুনির্দিষ্ট কোনো নিশ নিয়ে কাজ করতে
ইচ্ছুক নই। আমরা বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, সাহিত্য ইত্যাদি ক্যাটাগরির মধ্যে যখন যেই বিষয়ে লিখতে ইচ্ছা করবে তখন সেটাই লিখব। এভাবে সুনির্দিষ্ট নিশ না থাকায় অসুবিধা কিছু আছে। মানে অসুবিধা কি আছে? তাছাড়া আমাদের সাইটের নাম কোনো নিশ বিষয়ক না, এটা নিউট্রাল নামে। যেহেতু এখানে বলবো যে যেহেতু আপনাদের সাইটটা বাংলা কন্টেন্ট এবং অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়াকে টার্গেট করেছেন, তো সেক্ষেত্রে এই ধরনের নিশ নিয়ে কাজ করলে কোনো প্রবলেম হবে না। আর যদি গুগলে যদি আপনারা মানে সার্চ ইঞ্জিনকে টার্গেট করেন এবং সার্চ ইঞ্জিন থেকেই যদি ভালো মানের ভিজিটর নিয়ে আসতে চান, তাহলে আমরা বলবো যে একটা স্পেসিফিক নিশ নিয়ে কাজ করাটা বেটার। আর একাধিক নিশ নিয়ে কাজ করলে আপনাকে হিউজ পরিমাণ কন্টেন্ট দিতে হয়। তখন বিষয়টা যদি এমন এটা সম্ভব হয় আপনাদের পক্ষে যে হিউজ পরিমাণ কন্টেন্ট দিব, প্রতিটা ক্যাটাগরি রিচ থাকবে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর মূল বিষয় হলো বাংলা সাইটকে, আমি আবারও বলছি যে বাংলা সাইট সাধারণত সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করেই গড়ে ওঠে। আর গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনকে টার্গেট সাধারণত করা হয় না। তো যদি গুগলকে টার্গেট করেন তাহলে অবশ্যই একটা স্পেসিফিক নিশ নিয়ে একটা স্পেসিফিক নির্দিষ্ট মানে কি বলবো একটা ল্যাঙ্গুয়েজে আপনাকে সাইটটা রান করালে গুগল থেকে ভালো ভিজিটর পাওয়ার একটা সুযোগ রয়েছে আর কি। 6 নম্বর প্রশ্ন উনি করেছেন, টিউটোরিয়ালের মধ্যে 14টি এসইও অডিট দেখানো হয়েছিল, সেখানে HTTPS, www, উইদাউট www 4টা ভার্সনের মধ্যে একটাকে ইন্ডেক্স করতে বলা হয়েছিল 301 রিডাইরেকশন করে। বিষয়টা বুঝছি, কিন্তু কিভাবে কোনটা হবে তার প্রসেসটা আরেকটু ডিটেলস বললে সুবিধা হয়। 301 রিডাইরেকশন কিভাবে করে সেটাও পারবো, কিন্তু কোন কোন লিঙ্কে কিসে রিডাইরেক্ট করবে এই বিষয়ে আরেকটু ডিটেলস জানতে চাই। তাছাড়া কোনো নির্দিষ্ট ব্লগ পোস্টের জন্য 4টার মধ্যে কোন কোন ভার্সনকে গুগলে ইন্ডেক্স করাবো সেটাও কিভাবে বুঝবো। তাছাড়া সার্চ কনসোলে HTTP বা HTTPS 2টা ভার্সনকেই আলাদাভাবে অ্যাড করতে বলেছিলেন, কারণটা পরে বলেছিলেন, কিন্তু পরবর্তীতে টিউটোরিয়ালগুলো সম্ভবত কারণটা আর বলা হয়নি। এখন একটা বিষয় হলো যে আমরা এই যে 4টা ভার্সন থাকে www সহ, www ছাড়া, HTTPS ছাড়া, তো এখন এই বিষয়গুলো কেন আমরা বলি যে কোনো একটা ভার্সনে ইন্ডেক্স করাতে। তো গুগল মূলত বা সার্চ ইঞ্জিন মূলত যেহেতু আমরা একটা জিনিস কন্টেন্ট যদি দেখি, যে HTTPS-এ যদি একটা কন্টেন্ট দেখি, আবার HTTPS ছাড়া যদি একটা কন্টেন্ট দেখি, আমরা যেহেতু মানুষ আমরা সেটা বুঝে ফেলি যে দুইটা একই কন্টেন্ট, কিন্তু একটু URL ভিন্ন। কিন্তু গুগল এখানে যদি আপনার দুইটা ইন্ডেক্স করে ফেলেন, সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে গুগল বা সার্চ ইঞ্জিনগুলো বুঝে ফেলবে যে আপনার একটা সাইটে সেম কন্টেন্ট পাবলিশ করা আছে, তো এটাকে দুইটা কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে। তো যখন দুইটা কন্টেন্ট হিসেবে বিবেচনা করা হবে তখন গুগল মূলত পাজল হয়ে যাবে যে কাকে আসলে প্রায়োরিটি দেওয়া উচিত। তো তখন দেখা যাবে যে একটাকে হয়তো বা অনেক সময় দেখা যাবে যে দুইটার মধ্যে দুইটাই প্ল্যানটি হতে পারে, বা অনেক সময় দেখা যায় দুইটা র্যাঙ্ক করেছে, আবার কিছুদিন র্যাঙ্কে থাকবে, আবার দুইটাই র্যাঙ্ক ফল করবে, এমনও হতে পারে। তো এই কারণে আমরা এই প্রবলেমগুলো এড়ানোর জন্যই আমরা বলেছিলাম যে কোনো একটাকে ইন্ডেক্স করানোর জন্য এবং প্রায়োরিটি দেওয়ার জন্য। আমরা সবগুলো অর্থাৎ 4টা ভার্সনই আমরা সার্চ কনসোলে সাবমিট করব, তবে আমরা সাইট ম্যাপ সাবমিট করব একটাকে, এবং সেখান থেকে আমরা মানে ওইটাকে ইন্ডেক্স করানোর কথা বলবো। এবং বিশেষ করে আমি যেটাকে প্রিফার করি সেটা হলো HTTPS, এটা রেখে আপনারা www ছাড়া, অর্থাৎ আমাদের জোবায়ের একাডেমিতে যেরকম আছে যে https://jobairacademy.com, ঠিক এভাবে সাইটটা থাকবে। একটা সময় www এটার বেশ প্রচলন ছিল, তো এখন আর এটা আমার কাছে পার্সোনালি আমার ভালো লাগে না, তো এই জন্য আমি এটা ইউজ করি না। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, এটার কোনো ক্ষতি বা কোনো প্রবলেম নেই। তো এটা আসলে কিভাবে নির্বাচন করবেন, আসলে যখন আমরা একটা সাইটে ওয়ার্ডপ্রেস সেট আপ করি
তখনই এই ভার্সনগুলো বা এই সিস্টেমগুলো আমাদের এখানে দিয়ে দেওয়া, মানে একটা সিলেক্ট করার অপশন থাকে। বিশেষ করে আমাদের যে ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালটা আছে সেখানে কিন্তু দিয়ে দেওয়া আছে কিভাবে ইনস্টল করবে এবং কিভাবে HTTPS দিয়ে ইনস্টল করব। তো এস কখন আসবে? এসটা আসবে যখন আমার সাইটে SSL সার্টিফিকেট থাকবে, সার্টিফাইড থাকবে আর কি, তখন কিন্তু HTTPS থাকবে। তো এটা যখন থাকবে তখন আসলে HTTPSটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না, মানে SSL সার্টিফাইড থাকার কারণে। তো এই জন্য যদি থাকে, অনেক সময় দেখা যায় যে আমার SSL সার্টিফাইড থাকার পরও আমার যখন আমরা ভিজিট করতেছি তখন রিডাইরেক্ট না হয়ে HTTPSও ভিজিট হয়, আবার দেখা যায় HTTPS ছাড়াও ওই অপশনটা তো ভিজিট হয়। তো এটা না করার ক্ষেত্রে তো গুগলে সার্চ দিলে দেখা যাবে যে 301 রিডাইরেক্ট কোড, এটা ছোট 2 লাইনের একটা কোড পাওয়া যায়, যেটা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, যেখানে দুইটা URL কোনটা থেকে কোনটাকে প্রিফার করতে হয় বা কোনটাকে রিডাইরেক্ট করতে হয় সেটা জাস্ট লিঙ্ক দুইটা বসাই দিলে এটা ইয়াতে রুট ডোমেইনে, অর্থাৎ cPanel-এর রুট ডোমেইনের পাবলিক ফোল্ডারে আপনি চাইলে এটা htaccess এডিটের মাধ্যমে এই 301 রিডাইরেক্টটা করে নিতে পারবেন। তো অর্থাৎ HTTPS-এ আপনারা 301 রিডাইরেক্ট করে নেবেন, অর্থাৎ বাকিগুলো সব রিডাইরেক্ট হয়ে https:/yourwebsite.com এখানে আপনার চলে আসবে, বাকিগুলো আলাদা থাকবে। তো এটা আমি প্রেফার করি, আপনাদের যেটা ভালো লাগে HTTP www দিয়েও পারবেন, আর যদি SSL সার্টিফাইড না থাকে সেই ক্ষেত্রে আপনারা তো থাকবে আর কি, HTTPS থাকবে না, HTTP শুধু এতটুকু থাকবে। তো এটা আসলে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর মিস করবে, অবশ্যই আপনার সাইটে HTTPSটা থাকতে হবে আর কি, এবং থাকাটা জরুরি। আর এরপরে 7 নাম্বার একটা প্রশ্ন করেছে, কয়েকটা ওয়েবসাইটে অ্যাডসেন্স বিকল্প একই সিস্টেমের অন্য প্ল্যাটফর্মের কথা দেখলাম, সেগুলো আয় কেমন? তাছাড়া গুগল অ্যাডসেন্স হারাম অ্যাড দেখানোর একটা বিষয় আছে, সেক্ষেত্রে অনেক ক্যাটাগরিকে ফিল্টার করে ফেলার পর আর কি পরিমাণে কমে যেতে পারে? আশা করি অভিজ্ঞরা উত্তর দিয়ে সহযোগিতা করবেন। তো এখানে অনেকটা হাস্যকর একটা প্রশ্ন। বিষয় হলো গুগল অ্যাডসেন্স ফার্স্ট প্রায়োরিটি সবসময়, অন্যান্য প্ল্যাটফর্ম আমি সাধারণত ইউজ করি না, একটা সময় ইউজ করেছিলাম অনেক আগে, অ্যাডস্ট্রা, তারপর পপ অ্যাডস বা পপ আন্ডার এরকম নাম হবে হয়তো বা। তো এই ধরনের প্ল্যাটফর্মগুলো আমরা ইউজ করেছিলাম। তো তার থেকে অ্যাডসেন্সের বিকল্প আসলে কোনো ওয়েবসাইটকে বলা যায় না। তো অ্যাডসেন্স ইজ অ্যাডসেন্স। তো চেষ্টা করবেন সবসময় অ্যাডসেন্সকে রাখার জন্য, যেভাবে হোক অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নিয়ে এটাকে করবেন। এটার পেমেন্ট অপশন সবই ক্লিয়ার, মানে পেমেন্ট থেকে শুরু করে সব কিছুই একদম ক্রিস্টাল ক্লিয়ার, যে কারণে অ্যাডসেন্সের আসলে বিকল্প এখন পর্যন্ত কোনো অ্যাড কোম্পানি আমার চোখে পড়েনি যেটা হচ্ছে ধরেন অ্যাডসেন্সের মধ্যে এরকম ক্রিস্টাল ক্লিয়ার ট্রানজ্যাকশনগুলো করে থাকে। তো যাই হোক, এদের মধ্যে অন্যদের আয় তেমন একটা না। তো অ্যাডসেন্সে যেভাবে আয়টা পাওয়া যায় এবং সঠিক সময়ে যেভাবে আয়টা পাওয়া যায়, অন্য অন্য প্ল্যাটফর্মগুলোতে খুব একটা আমার চোখে পড়েনি যে খুব সঠিকভাবে পেমেন্ট বা বেশি পেমেন্ট হয়, এরকম চোখে পড়েনি আর কি। হয়তো বা ভালো অ্যাড কোম্পানি থাকতে পারে, আবার নাও পারে। তো যাই হোক, এখন এখানে একটা কথা হচ্ছে যে অ্যাডসেন্সে হারাম অ্যাড দেখানো, এখানে অনেকে অনেক ধরনের পদ্ধতি দেখিয়ে থাকে অ্যাডসেন্সের হারাম অ্যাড। তা আমি আজকে জুবায়ের বলে দিলাম যে অ্যাডসেন্স যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে হারাম অ্যাড ব্যবহার করা কখনো, মানে হারাম অ্যাড বন্ধ করা কখনোই সম্ভব নয়। যদি আপনি হারাম এবং হালাল নিয়ে প্রশ্ন করেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, যদি আপনার মনের মধ্যে কনফিউশন থাকে তাহলে অ্যাডসেন্স ব্যবহার না করাটাই বেটার। সেক্ষেত্রে আপনারা চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, কেবলমাত্র যেটা আপনার কাছে মনে হয় যে পবিত্র বা যেটা ভালো বা ইসলামিক দৃষ্টিতে কোনো বাধা ধরা নিয়ম নেই, সে ধরনের প্রোডাক্ট আপনারা অ্যাফিলিয়েট করতে পারেন। তো অ্যাডসেন্সের অ্যাডগুলো কিভাবে শো হয় এটা আমি একটু সংক্ষেপে ব্যাখ্যা করছি। যে একটা ইউজারের ইন্টেনশন বা ইউজারের যে মানে একটা ইউজার যখন যে সাইটে ভিজিট করে তার কুকিটা যেহেতু থেকে যায়, এই কুকি ব্যবহার করে অ্যাডসেন্স, অর্থাৎ একজন ইউজারের ইন্টারেস্টের উপর ভিত্তি করে অ্যাডসেন্সগুলো একটা সাইটে অ্যাডগুলো শো হয়। অন্যদিকে সাইটে কি কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টগুলো
কন্টেন্টগুলোর উপর ভিত্তি করে অ্যাড শো হয়। তো আপনি আসলে কয়টা অ্যাড কোম্পানিকে ব্লক করবেন, হ্যাঁ, হয়তো বা আজকে একটা কোম্পানিকে ব্লক করবেন, কিন্তু কালকে যে একটা নতুন হারাম অ্যাড কোম্পানি আসবে না সেটা কিন্তু গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আপাত দৃষ্টিতে আমরা হয়তো বা কয়েকটা কোম্পানিকে ব্লক করে দিতে পারি যেটাকে আপনার হারাম মনে হয়, কিন্তু আগামীকালকে গিয়ে যে এই ধরনের কোনো অ্যাড কোম্পানি থাকবে না বা অ্যাড প্রদর্শন হবে না, এই গ্যারান্টি আসলে কখনোই দেওয়া সম্ভব নয়। আর যদি কনফিউশন থাকে তাহলে অ্যাডসেন্স না ব্যবহার করাটাই বেটার। তবে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমরা অনেক সময় অনেক ধরনের যুক্তি তর্ক দিয়ে থাকি, কিন্তু আসলে বিষয়টা এটাই যে আমি যেহেতু সঠিক ভাবে কাজ করি, যেহেতু আমি কোনো হারাম টপিক নিয়ে কাজ করি না, ভালো টপিক এবং শিক্ষামূলক টপিক নিয়ে কাজ করি, তো সুতরাং এটা আমি মেন্টালি স্যাটিসফাইড, যে মানে মেন্টালি স্যাটিসফ্যাকশন আছে যে আমি কোনো খারাপ জিনিস নিয়ে কাজ করি না। তো এখন গুগল যদি আমার সাইটে কোনো খারাপ অ্যাড শো করায় বা যেটা হারাম অ্যাড, সেটার জন্য দায়ী আমি না। এটা আসলে আমার নিজের যুক্তি। তারপরে এটা যুক্তিটাকে আমি স্ট্রং বলবো বিষয়টা এমন না। যারা একটু কনফিউশনে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এটা অ্যাডসেন্স ডিরেক্ট ব্যবহার না করাটাই বেটার, কারণ এখানে হালাল বা হারাম এই ধরনের অ্যাড কন্ট্রোল করার ক্ষমতা আসলে আমাদের নেই বা কারো পক্ষেই এটা সম্ভব নয়। তো যদি এটা হলো মূল বিষয়। এছাড়া উনি আরও একটা পোস্টে উনি আরও 4টা প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। এখানে বলা হচ্ছে যে টেবিল অফ কন্টেন্ট দেওয়ার জন্য ওয়ার্ডপ্রেস লাইট ওয়েট প্লাগইনস কোনটা ভালো হবে। টেবিল অফ কন্টেন্ট দেওয়ার জন্য আপনি জাস্ট টেবিল অফ কন্টেন্ট নিয়ে সার্চ দেন, দেখবেন টেবিল অফ কন্টেন্ট নামেই একটা প্লাগইনস আছে। আমি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা জুবায়ের একাডেমির ব্লগ সেকশনে প্রয়োজনীয় 15টা প্লাগইনস দেওয়া আছে, সেখানে টেবিল অফ কন্টেন্টের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে বিষয়। এছাড়া এটার নাম হতে পারে টেবিল অফ কন্টেন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট প্লাস। তো আমার কাছে মনে হলো যে টেবিল অফ কন্টেন্টটা এটাই ভালো, প্লাসটা একটু কেমন যেন অন্যরকম লাগে। 2 নম্বর প্রশ্ন করেছেন সাইলো প্ল্যানিংয়ে একই ক্যাটাগরির পোস্টগুলোকে লিঙ্ক করতে বলা হয়েছিল। আমার থিমের মধ্যে পোস্টের নিচে রিলেটেড পোস্ট হিসাবে একই ক্যাটাগরির পোস্টগুলো শো করে, এটাকে সাইলোর অংশ নাকি থিম থেকে এমনিতেই শো করে? এটা মূলত থিম থেকে শো করে। সাইলোর অংশ হচ্ছে, সাইলো মানে হচ্ছে একটা সাইটের প্ল্যানিং, অর্থাৎ লিঙ্কিং প্ল্যানিং, কার সাথে কার লিঙ্ক হবে। একই ক্যাটাগরি মানে হচ্ছে যে আপনি যে ক্যাটাগরিটা তৈরি করলেন সেটাকে আমরা এখানে বুঝাচ্ছি না। একই ক্যাটাগরির পোস্ট বলতে বোঝানো হচ্ছে যে আপনি যে ধরনের পোস্টগুলো আপনি পাবলিশ করছেন তাদের মধ্যে লিঙ্কিং হবে, যে আপনার সাইটে যে ক্যাটাগরি করছেন আমরা সাধারণত সেটাকে বলি। আপনার যে কোনো ধরনের ক্যাটাগরি হতেই পারে, যেমন একটা সাইটে হতে পারে রিভিউ ক্যাটাগরি, ব্লগ ক্যাটাগরি, তারপরে ধরেন আরও বেশ কিছু ক্যাটাগরি থাকতে পারে। তার মানে এটা না যে ওই ক্যাটাগরি অন্য ক্যাটাগরির সাথে লিঙ্কিং করা যাবে না। তো বিষয়টা হলো আমরা বলছি যে ব্লগ, অনেক সময় প্রোডাক্টের সাথে ব্লগ সেকশনে অনেক আর্টিকেলের লিঙ্ক হয়ে থাকে। এটা হলো ধরন আর কি, মানে পোস্টের একই ধরনের কি বলবো আর কি, একই রকম পোস্টগুলো যার সাথে যার রিলেভেন্সে আছে, একে অপরের সাথে কানেকশনের যে প্ল্যানিংটা আছে সেই প্ল্যানিংটাই আসলে মূলত সাইলো বলা হয়। তো একটা সাইলোর একটা উদাহরণ আমাদের জুবায়ের একাডেমি ব্লগ সেকশনে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। এছাড়া টিউটোরিয়ালে দেওয়া আছে। এরপরও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা যদি আমাদের ফ্রি সময়গুলোতে আমাদের জুমে চলে আসতে পারেন, সেই জুমে আপনাদেরকে চেষ্টা করব হেল্প করার জন্য। এরপরে আরেকটা প্রশ্ন এখানে করেছে, সেটা হলো ফ্রি টুলস দিয়ে সিপিসি বের করার সময় প্রায় দেখি কিছু কিওয়ার্ডে সিপিসি 0 দেখায়। সিপিসি দেখে কিওয়ার্ড নেওয়া উচিত নাকি কন্টেন্ট ভালো হলে সিপিসি এমনিতেই বাড়বে আমার পোস্টে? এখন কথা হচ্ছে সিপিসি বিষয়টা কি। সিপিসি মানে হচ্ছে যে কস্ট পার ক্লিক। তো এখন এখানে অ্যাডসেন্সের একটা সিপিসি, আবার ধরেন যখন কিওয়ার্ড রিসার্চ করেন তখন সিপিসি আলাদা। কিওয়ার্ড রিসার্চ করার সময় যে সিপিসিটা আপনারা দেখতে পান সেটা হলো যে আপনারা যদি কখনো অ্যাডওয়ার্ড পেইড মার্কেটিং করেন, সেই পেইড মার্কেটিংয়ের সময় আপনাকে কী পরিমাণ পে করতে হবে, প্রতি ক্লিকের জন্য গুগল কী পরিমাণ টাকা কেটে রাখবে, সেই বিষয়টা আপনাকে এখানে বোঝাচ্ছে। তো কিওয়ার্ড রিসার্চের সময় এই সিপিসি আসলে মূল বিষয় না। যদি আপনি অ্যাডওয়ার্ড মার্কেটিং করে থাকেন বা অ্যাডওয়ার্ডে ক্যাম্পেইন রান করে থাকেন, সেক্ষেত্রে আপনার সিপিসিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর
সাইটের যে অ্যাডসেন্সে যে সিপিসিটা শো করে যে অনেক সময় কম না বেশি, এই সিপিসিটার বিষয় হলো এটা ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপর, আপনার কন্টেন্টের ল্যাঙ্গুয়েজের উপর, আপনার ভিজিটর কোন কান্ট্রি থেকে আসছে, কিভাবে আসছে, এগুলোর উপর ডিপেন্ড করেই মূলত আপনার এই সিপিসিটা বাড়বে বা কমবে। তো আপনার যদি দেখা যায় যে বাংলাদেশি ভিজিটর আসে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সিপিসি সাধারণত থাকবে 0.001, মানে 0.001 এরকম সিপিসি সাধারণত পেয়ে থাকবেন। আবার অনেক সময় দেখা যায় বাইরের যে কান্ট্রিগুলো থেকে, ইউএসএ থেকে বিশেষ করে ভিজিটর যখন আসে, তখন আমার অনেক সময় আমি এটা দেখেছি কমনলি এটা থাকে 0.50, 0.60 এরকম থাকে, অনেক সময় 94, $1 এই পর্যন্ত সিপিসি পর্যন্ত যায়। মাঝে মাঝে এক্সেপশনাল আমি কখনো পেয়েছিলাম 2.54 এরকম ডলার আমি সিপিসি পেয়েছিলাম। তো এগুলো খুব রেয়ার। তো কমনলি যেটা পাওয়া যায় সেটা হলো 0.4050 এরকম আমি কমনলি আমার কন্টেন্টগুলোর জন্য পেয়ে থাকি। আবার এক্সেপশনাল মাঝে মাঝে তো কিছু সময় দেখা যায় $1, $2, $3 এরকম চলে আসে। তো যাই হোক, এটা হলো ফ্রি টুলস, মানে কিওয়ার্ড রিসার্চের জন্য আপনার এই সিপিসির দরকার হবে না, এটা নিয়ে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললেও চলবে। আবার কন্টেন্ট উপর সিপিসি আমি মনে হয় অলরেডি উত্তর দিয়ে ফেলেছি। যাই হোক, এক্সাক্ট 4 নম্বর, এক্সাক্ট কিওয়ার্ড ম্যাচ করা নিয়ে একটা কনফিউশন আছে। যেমন কিওয়ার্ড যদি হয় সায়েন্টিফিক ইম্পর্টেন্স, টাইটেলে যদি সায়েন্টিফিক অ্যান্ড হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, তাহলে কি কিওয়ার্ড এক্সাক্ট ম্যাচ করলো, অর্থাৎ থাকলেই হলো, নাকি একেবারে যেভাবে আসে সেভাবে অ্যারেঞ্জ করে থাকতে হবে? এখন একটা কথা হলো, টাইটেলে এক্সাক্ট একদম রাখাটা, অর্থাৎ আপনার এখানে এক্সাক্ট কিওয়ার্ড যদি হয় সায়েন্টিফিক ইম্পর্টেন্স, তাহলে আপনাকে অবশ্যই সায়েন্টিফিক ইম্পর্টেন্স এই এক্সাক্ট কিওয়ার্ডটা আপনাকে রাখতে হবে। যদি সায়েন্টিফিক অ্যান্ড হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স এটা দেন, তাহলে বিষয়টা হলো আপনার এক্সাক্ট ম্যাচ মিট করলো না, অর্থাৎ একটা র্যাঙ্কিং ফ্যাক্টর মিট করলো না। তবে বিষয়টা হলো, যেহেতু আমরা দিন দিন মেশিন লার্নিং টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট হচ্ছি, র্যাঙ্ক ব্রেনের কারণে যেহেতু গুগল এখন অনেক কিছু বুঝতে পারে, তো এখন বিষয়টা হলো কি, যে একটা বিষয় হলো যে আমাদের গুগল এখন অনেক কিছু বুঝতে পারে। তো এখন সেক্ষেত্রে আপনার যদি টাইটেলে এক্স্যাক্ট ম্যাচ রাখেন, তাও কিন্তু গুগল বুঝতে পারবে, আবার নাও রাখলে কিন্তু গুগল বুঝতে পারবে। তবে রাখাটা অবশ্যই গুড প্র্যাকটিস। যদি অনেক সময় রাখা সম্ভব না হয়, সেক্ষেত্রে যদি আপনার যে টাইটেলটা যেটা রাখলেন সেটা যদি আপনার মূল কিওয়ার্ডকে ফোকাস করে, তাহলে আপনার সেই পর্যায়টা চলে যাবে আর কি, মানে আপনার সেই গুগলকে বোঝানোটা হয়ে যাবে যে না, আপনার টপিকটা, আপনার যে কন্টেন্টটা লিখছেন সেই কন্টেন্টটা আসলে এই সঙ্গে, এটা আপনি গুগলকে বোঝাতে পারবেন। তো এক্ষেত্রে হয়তো বা আপনার সেই এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটাও র্যাঙ্ক করতে পারে এবং সাপোর্টিং যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোও র্যাঙ্ক করতে পারে। তো বিষয়টা হলো এটা। তো একটা সময় কিন্তু এটা ম্যান্ডেটরি ছিল যে আপনাকে এক্সাক্ট ম্যাচ রাখতেই হবে। তো এখনও হচ্ছে যে আপনাকে রাখলেও চলবে, রাখাটা গুড প্র্যাকটিস। তবে না রেখে যদি আপনার মূল কিওয়ার্ডকে ফোকাস করে কোনো তথ্য দিতে পারেন, সেটা চলবে আর কি, মানে কোনো রকম চলবে, এটা হলো বিষয়। তো ওনার অনেকগুলো প্রশ্ন, এখানে 7টা ছিল, এই 4টা মোট 11টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল। তো আশা করছি যদি আমার এই প্রশ্নগুলোর উত্তর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আবারও হয়তো দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। গ্রুপে নিয়মিত এঙ্গেজ থাকেন এবং এভাবে প্রশ্ন করেন। আপনাদের প্রশ্নগুলো ভিডিও আকারে প্রকাশ করার চেষ্টা করব। তো সবাই নিরাপদে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং কিছুক্ষণ পর পর হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলবেন, অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। আর নাকে মুখে হাত দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।